যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর রাজনীতি আর মিডিয়া জগতের তারকারা আলো ঝলমলে ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছিলেন মর্যাদাপূর্ণ হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ প্রভাবশালী অনেক ব্যক্তি। কিন্তু হঠাৎই সবকিছু বদলে গেল। উৎসবমুখর পরিবেশ ভেঙে পড়ে আতঙ্কে। গুলির শব্দে ছোটাছুটি শুরু করে মানুষ, চারিদিকে চরম বিশৃঙ্খলা। মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন। এরপরই একজন সন্দেহভাজনকে আটক করা হয়, তার কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র। আর এখন জনমনে প্রশ্ন একটাই, কে এই ব্যক্তি আর কেনই বা এমন ঘটনা ঘটালেন তিনি? এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আটক ব্যক্তি ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। লস অ্যাঞ্জেলেসের টরেন্স এলাকার বাসিন্দা এই ব্যক্তি প্রথম দেখায় একজন একেবারেই সাধারণ মানুষ, যিনি সি2 এডুকেশন নামের একটি কোচিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। এমনকি ২০২৪ সালের ডিসেম্বরে টিচার অব দ্য মান্থ হিসাবেও সম্মান পান। শিক্ষার্থীদের কাছে ছিলেন সহায়ক ও নিবেদিত প্রাণ। শিক্ষাগত দিক থেকেও তিনি ছিলেন উজ্জ্বল। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক আর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডমিনগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর। শুধু তাই নয়, উদ্ভাবনেও ছিল তার আগ্রহ। হুইল চেয়ারের জন্য জরুরি ব্রেকিং সিস্টেম তৈরি করে স্থানীয়ভাবে প্রশংসাও কুড়িয়েছিলেন। নিজেকে পরিচয় দিতেন ভিডিও গেম ডেভেলপার হিসাবে। তার তৈরি বোর্ডম নামের একটি ইন্ডি গেম স্টিমে প্রকাশিত হয়েছে। এছাড়া ফার্স্ট ল নামের একটি গেম নিয়েও কাজ করছিলেন তিনি। রাজনীতিতেও সামান্য সম্পৃক্ততা ছিল অ্যালেনের। ২০২৪ সালে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় $25 অনুদান দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে একজন শিক্ষিত, সৃজনশীল, স্বাভাবিক মানুষ। যদিও এখনো চলছে তদন্ত, খতিয়ে দেখা হচ্ছে এটি কি কোনো বড় ষড়যন্ত্র নাকি একক কোনো উদ্দেশ্যের ফল। ওয়াশিংটনের আকাশে তখন ঝড়ের আগমনের আভাস। ক্যাপিটল হিলের চূড়ায় উঠতে থাকা পতাকাটি যেন একটি অশরীরী নিঃশ্বাসে বারবার কেঁপে উঠছে। সেদিন ছিল ২৫ এপ্রিল ২০২৬। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালার বাইরে তাকিয়েছিলেন। তার চোখের সামনে পটমেক নদী স্থির হয়েছিল, যেন সেও অপেক্ষা করছে কোনো এক ভয়াবহ ঘণ্টার। কিন্তু ট্রাম্পের মাথার ভেতর তখন অন্য এক যুদ্ধ। তিনি ফিরে যাচ্ছেন ১৯৭৩ সালে, যে বছর আমেরিকার কংগ্রেস প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা খর্ব করে দিয়েছিল। ভিয়েতনামের জঙ্গলে ২০ বছর রক্ত দিয়ে লেখা সেই ইতিহাস আজ আবার জেগে উঠেছে। সেদিন কংগ্রেস পাশ করেছিল ওয়ার পাওয়ার রেজুলেশন। সেই আইনের ভাষায় লেখা আছে, কোনো প্রেসিডেন্ট ৬০ দিনের বেশি দেশের বিরুদ্ধে নিজের একক সিদ্ধান্তে যুদ্ধ চালাতে পারবে না। ৬০ দিন শেষে কংগ্রেসের অনুমতি লাগবেই। ট্রাম্পের হাতের ঘড়িটার দিকে তাকালেন। ২৮ ফেব্রুয়ারি, যেদিন ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু হয়েছিল ইসরায়েলকে নিয়ে। সেই হিসেবে আজ ২৫ এপ্রিল, মানে ৫০ দিন পার। হাতে মাত্র ১০ দিন। আর ১০ দিন পর ৬০ দিনের ঘড়িতে যখন কাঁটা স্পর্শ করবে জুনের ১ তারিখটা, ওই দিন শেষ। তারপর ট্রাম্পের কণ্ঠে কোনো বাক্য বের হলো না। সে তারপর এই দৃশ্যটা কল্পনা করতে চাননি, কিন্তু কল্পনা করতে বাধ্য হচ্ছিলেন। কারণ এই যুদ্ধে তাকে দেয়া সেই ১০ দিনের ভেতর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডারের প্রায় ২ বছরের উৎপাদন শেষ। প্যাট্রিয়ট মিসাইলের হিসাব নিলেন মনে মনে। গত এক মাসে ১২০০টির বেশি ব্যয় হয়েছে, অথচ গোটা ২০২৫ সালে উৎপাদন হয়েছে মাত্র ৬০০টি। তাহলে চীনের মুখোমুখি হলে? ট্রাম্প কপালের ঘাম মুছলেন। নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনটা সকালেই পড়েছিলেন। ইরানের চেয়ে চীনের সামর্থ্য ১০ থেকে ১৫ গুণ বেশি। ফায়ার পাওয়ার, মিসাইল সক্ষমতা, সবকিছু। আর যুক্তরাষ্ট্রের মিসাইল স্টক পাইল প্রায় শেষ। ১৯৬০-এর দশক। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ভিয়েতনামের যুদ্ধ শুরু করে দেয়। সেই যুদ্ধ চলে প্রায় ২০ বছর। রেইন ফরেস্টে লুকিয়ে থাকা গেরিলাদের বিরুদ্ধে B-52 বোমারু বিমান থেকে এজেন্ট অরেঞ্জ ছড়ানো, মাই লাই গণহত্যা, সাইগনের পতন, সব মিলিয়ে ভিয়েতনাম আমেরিকার জন্য এক কালো অধ্যায়। ৫৮,০০০ মার্কিন সেনা নিহত, লাখ লাখ ভিয়েতনামি নিহত, আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে। আর সবচেয়ে বড় কথা, এক প্রেসিডেন্টের উন্মাদনার ফলে পুরো দেশ ধ্বংসের মুখে পড়েছিল। ভিয়েতনামের সেই আঘাত এখনো কাটেনি। আর সেই আঘাত থেকেই জন্ম নেয় ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার রেজুলেশন।
ইউএস কংগ্রেস পাশ করে এই আইন, যেখানে স্পষ্ট বলা আছে একজন প্রেসিডেন্ট 60 দিনের বেশি কোনো দেশের বিরুদ্ধে নিজস্ব একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে পারবেন না। যুদ্ধ শুরু করার 5 থেকে 6 দিনের মধ্যেই ইউএস কংগ্রেসকে জানাতে হবে। কংগ্রেস অনুমতি না দিলে সেনা প্রত্যাহার বাধ্যতামূলক। এই আইন ছিল কংগ্রেসের প্রেসিডেন্টের উন্মাদনা নিয়ন্ত্রণের এক চাবিকাঠি। কোনো প্রেসিডেন্ট যেন আর ভিয়েতনামের মতো যুদ্ধে পুরো দেশকে জড়াতে না পারেন সেই সতর্কতা। আজ ডোনাল্ড ট্রাম্প সেই আইনের মুখোমুখি। গত 28 ফেব্রুয়ারি তিনি ইরানে হামলা শুরু করেন, পরে আনুষ্ঠানিকভাবে ইউএস কংগ্রেসকে অবহিত করেন। আগামী 1 মে তার এই স্পেশাল ক্ষমতার 1 মাস পূর্ণ হবে। হাতে রয়েছে আর মাত্র 30 দিন। 1 জুনের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে হবে ট্রাম্পকে। আর যদি তা না করতে পারেন তাহলে ইউএস কংগ্রেসকে জানাতে হবে কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবশ্যক। কংগ্রেস অনুমতি দিলেই কেবল মিশন অব্যাহত থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি আর 30 দিনে শেষ করা সম্ভব? ইরান কি এত সহজে হার মানবে? আর যদি যুদ্ধ শেষ না হয় তাহলে ট্রাম্পের কি হবে? একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প নিজের তৈরি ফাঁদে আটকা পড়েছেন। তিনি হয় 30 দিনের মধ্যে ইরানকে নত করতে পারবেন, যা প্রায় অসম্ভব, নয়তো কংগ্রেসের কাছে হাত পাততে হবে। আর কংগ্রেসের বর্তমান পরিস্থিতিতে অনুমতি পাওয়া খুব কঠিন। ট্রাম্পের আইনি সময়সীমার চাপের মাঝে নিউ ইয়র্ক টাইমস এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভান্ডার প্রায় শেষ। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে 1 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র 1200টির বেশি প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করে ফেলেছে। অর্থাৎ 2025 সালে পুরো 1 বছরে তারা উৎপাদন করেছে মাত্র 600টি, মানে 2 বছরের উৎপাদন 1 মাসেই শেষ। থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা চীনের ব্যালিস্টিক মিসাইল ও আইসিবিএম মোকাবেলার জন্য তৈরি, তার ইন্টারসেপ্টর ব্যবহার হয়ে গেছে 50%। দূরপাল্লার স্টেলথ ক্রুজ মিসাইল জেসএম-ইআর ব্যবহার হয়ে গেছে প্রায় 70%। টমাহক ক্রুজ মিসাইলের অবস্থা আরও ভয়াবহ। যুক্তরাষ্ট্র বছরে মাত্র 100টি টমাহক তৈরি করতে পারে, অথচ ইরান যুদ্ধেই তারা ব্যবহার করেছে প্রায় 1000টির বেশি। অর্থাৎ 10 বছরের উৎপাদন 1 মাসেই শেষ। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, জাপানের ক্রয়কৃত 400টির বেশি টমাহক মিসাইল 2032 সালের আগে ডেলিভারি দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র নিজের সাপ্লাই চেইনের যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করা এবং মিত্র দেশগুলোকে সরবরাহ দেওয়া এখন অনিশ্চিত। একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, এই দুর্বল অবস্থায় যুক্তরাষ্ট্র যদি চীনের মতো শক্তির মুখোমুখি হয় তাহলে পরিণতি ভয়াবহ হবে। ইরানের সামরিক সক্ষমতা চীনের তুলনায় 10 থেকে 15 গুণ কম। ইরানের সঙ্গেই যাদের এই অবস্থা, চীনের সঙ্গে যুদ্ধ কল্পনাও করা যায় না। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এখন চীন মোকাবেলায় অপ্রস্তুত? আর সেই সুযোগ কি চীন কাজে লাগাবে? ট্রাম্পের সময়সীমা কম, অস্ত্রের ভান্ডার ফাঁকা, তার মধ্যেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে তাদের সবচেয়ে বড় শক্তিশালী গেম চেঞ্জার প্রযুক্তি সেল ড্রোন ইন্টারসেপ্টর। 2026 সালের এপ্রিলে উন্মোচিত করা এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের নৌবহরের অত্যন্ত গোপনীয় ও জটিল অভিযানের জন্য তৈরি। এটি মূলত সাবমেরিন শিকার ও দূরপাল্লার আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এর দৈর্ঘ্য 52 মিটার, ওজন প্রায় 250 টন, সর্বোচ্চ গতি 30 নটিক্যাল মাইল। এটি 70 টন পর্যন্ত পেলোড বহন করতে পারে। এর ডেকে 5টি 20 ফুট বা 2টি 40 ফুটের শিপিং কন্টেইনার রাখা যায়। প্রয়োজনে MK-41 উলম্ব লঞ্চিং সিস্টেম বসিয়ে মিসাইল উৎক্ষেপণ করা যাবে। যুক্তরাষ্ট্র দাবি করছে, এই ড্রোন হরমুজ প্রণালীতে ইরানের গাদির ক্লাস সাবমেরিন ও রাশিয়ার তৈরি অন্যান্য সাবমেরিনের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এছাড়া উপকূলের কাছাকাছি অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজের বিরুদ্ধেও শক্তিশালী হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় সুবিধা হলো, এই ড্রোনে পাইলট বা নাবিকের প্রয়োজন নেই। দূর থেকে কন্ট্রোল করে আক্রমণ করা যায়। ফলে ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিন প্রাণহানির আশঙ্কা নেই। একজন মার্কিন নৌ কর্মকর্তা বলেছেন, সেল ড্রোন ইন্সপেক্টর আমাদের জন্য গেম চেঞ্জার। আমরা দাবি করছি, এই প্রযুক্তি ব্যবহার শুরু করার মাধ্যমে ইরানি নৌবাহিনীর সাবমেরিন সক্ষমতা অনেকাংশেই খর্ব হবে। ইরান অবশ্য এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যত প্রযুক্তি আনুক না কেন, ইরান সাবমেরিন ও ড্রোনের জবাব দিতে সক্ষম। আমাদের হরমুজ আছে, আমাদের কৌশল আছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভান্ডার ফাঁকা হওয়ার ঘটনা চীনকে নতুন করে ভাবিয়ে তুলেছে। চীন সবসময় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গেই যুদ্ধে এত দুর্বল হয়ে যায় তাহলে চীনের সঙ্গে যুদ্ধ কল্পনাও করা যায় না। চীনের সামরিক সক্ষমতা ইরানের চেয়ে 10 থেকে 15 গুণ বেশি। চীনের ড্রোন প্রযুক্তি, হাইপারসনিক মিসাইল, এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা সবকিছুই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। অথচ যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গেই নিজের 10 বছরের টমাহক মজুদ শেষ করে ফেলেছে। একজন চীনা সামরিক বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে নিজেকে দুর্বল করে ফেলেছে। এখন তারা চীনের মোকাবেলায় অপ্রস্তুত। এই সুযোগ কাজে লাগাতে হবে চীনের। চীন ইতিমধ্যে তাইওয়ানের আশেপাশে সামরিক ড্রিল জোরদার করেছে। দক্ষিণ চীন সাগরে তাদের উপস্থিতি বেড়েছে। যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা চীনকে আরও সাহসী করে তুলতে পারে। একজন পেন্টাগন কর্মকর্তা বলেছেন, আমরা চীনকে সতর্ক করে দিয়েছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের হাতে এখন চীন মোকাবেলার মতো পর্যাপ্ত অস্ত্র নেই।
ইরান যুদ্ধ শেষ করতে হবে, তারপর প্রস্তুতি নিতে হবে, কিন্তু ততদিনে চীন অনেক দূর এগিয়ে যাবে। ট্রাম্পের হাতে ৩০ দিন। এই সময়ের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা কি বাস্তবসম্মত? উত্তরের জন্য ইতিহাসের দিকে তাকানো যেতে পারে। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে ইরাককে পরাজিত করতে যুক্তরাষ্ট্রের সময় লেগেছিল ৪২ দিন। ২০০৩ সালে ইরাক দখল করতে লেগেছিল ২১ দিন। কিন্তু ইরান ইরাকের মতো দেশ নয়। ইরানের ভূখণ্ড বিশাল, ইরানের সেনাবাহিনী সুপ্রশিক্ষিত, ইরানের মিসাইল ভান্ডার এখনও অক্ষত। ইরানের জনগণ যুদ্ধ সমর্থন করে। এত সহজে ইরান হার মানবে না। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প ৩০ দিনে ইরান যুদ্ধ শেষ করতে পারবেন না। তিনি যদি বলেন যে তিনি যুদ্ধ জিতেছেন, তাহলে সেটা হবে ফিলিস্তিনের মতো জয়, যেখানে এখনও শত্রু টিকে আছে। প্রকৃত জয় সম্ভব নয়। তবে ট্রাম্প হয়তো কৌশল নিতে পারেন। তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে সেনা প্রত্যাহার করতে পারেন আর দাবি করতে পারেন যে তিনি যুদ্ধ জিতেছেন। ইরান হয়তো সেটা মেনে নেবে, কিন্তু এটা কি সত্যিকারের জয় নাকি পরাজয় আড়াল করার কৌশল? ইসরায়েল চায় ট্রাম্প যেন ৩০ দিনের মধ্যে ইরানের ওপর চূড়ান্ত হামলা চালায়। নেতানিয়াহুর প্রশাসন ট্রাম্পকে বারবার চাপ দিচ্ছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ ও ইরানের হুমকি চিরতরে শেষ করতে হবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ট্রাম্পকে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এখনই উপযুক্ত সময়। ইরান দুর্বল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। এখন হামলা করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ট্রাম্প কি ইসরায়েলের কথায় কান দেবেন? তার তো নিজের অস্ত্র শেষ, নিজের সেনা ক্লান্ত, নিজের সময় কম। তিনি যদি ইরানের ওপর চূড়ান্ত হামলা চালান, তাহলে সেটা হবে জুয়া। আর এই জুয়ায় যদি তিনি সফল না হন, তাহলে তার প্রেসিডেন্সি চিরতরে ধ্বংস। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ট্রাম্পকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায়। তারা চায় ট্রাম্প ইরানে হামলা করুক, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্রের জবাবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হবে, আর তার দায় ট্রাম্পের ওপর বর্তাবে। ট্রাম্প ইসরায়েলের এই ফাঁদে পা দেবেন না। ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ৩০ দিন শেষে তিনি কি করবেন? তিনি কি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে সেনা প্রত্যাহার করবেন, নাকি কংগ্রেসের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি চাইবেন, নাকি আইন উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাবেন? প্রথম পথটি সবচেয়ে সহজ। ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করে বলতে পারেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে, আমরা জিতেছি। ইরান হয়তো সেটা মেনে নেবে, যুদ্ধ শেষ হবে। দ্বিতীয় পথটি কঠিন। কংগ্রেসের অনুমতি পাওয়া খুব কঠিন। ডেমোক্র্যাটরা অনুমতি দেবে না, রিপাবলিকানরাও হয়তো দেবে না, কারণ নির্বাচন সামনে রেখে কেউ ইরান যুদ্ধকে সমর্থন করতে চাইবে না। তৃতীয় পথটি বিপজ্জনক। ট্রাম্প যদি আইন উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যায়, তাহলে ইমপিচমেন্টের মুখে পড়তে পারেন। সুপ্রিম কোর্ট রায় দিতে পারে তার সিদ্ধান্ত অবৈধ। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প হয়তো প্রথম পথটি বেছে নেবেন। তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে নিজেকে জয়ী দাবি করবেন। তার সমর্থকরা সেটা মেনে নেবে, আর বিরোধীরা যাই বলুক, ট্রাম্পের কিছু যায় আসে না। ট্রাম্প যতই যুদ্ধবিরতি ঘোষণা করুক না কেন, ইরান তার অবস্থানে অনড়। ট্রাম্প যতই অবরোধ বাড়াক না কেন, ইরান দমে যাবে না। ট্রাম্প যতই হুমকি দিক না কেন, ইরান ভয় পাবে না। ট্রাম্প যতই প্রতারণা করুক না কেন, ইরান কৌশল বুঝে ফেলবে। কারণ ইরান জানে, সত্যের পথে মরতে জানাটাই সবচেয়ে বড় অস্ত্র। ইরান জানে, অন্যায়ের কাছে মাথা নত করার চেয়ে মরণ ভালো। ইরান জানে, ইমাম হোসেন যেমন কারবালায় মাথা নত করেননি, তেমনি ইরানও মাথা নত করবে না। ইরান জানে, সোলেমানি যেমন হাঁটু গেড়ে বসেননি, তেমনি ইরানও বসবে না। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রতারণা, ট্রাম্পের শান্তি ফাঁকি, ট্রাম্পের আলোচনা ছলনা। ইরান এই ফাঁদে পা দেবে না। ইরান এই নাটকে অভিনয় করবে না। ইরান এই মিথ্যায় বিশ্বাস করবে না। হরমুজ প্রণালীর ঢেউ তখন আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, ট্রাম্প, তুমি যতই প্রতারণা করো না কেন, ইরান তোমার পায়ে পড়বে না। ইরান মাথা নত করবে না। ইরান শুধু আল্লাহর সামনে মাথা নত করে, সিজদায়, যেখানে ফোরহেড মাটি ছোঁয় আর মন ছোঁয় অসীমকে। তোমার সামনে নয়, কখনোই না। তুমি যতই জাহাজ আটকাও, ইরানের নাবিকরা লড়বে। তুমি যতই বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করো, ইরান অন্ধকারে বাঁচতে শিখবে। তুমি যতই সেতু উড়িয়ে দাও, ইরান নদী পার হবে সাঁতরে। তুমি যতই শিশু মারো, ইরানের মায়েরা আরো সাহসী সন্তান জন্ম দেবে। ইরানকে তুমি নত করতে পারবে না। ইরানকে তুমি হারাতে পারবে না। ইরানকে তুমি ধ্বংস করতে পারবে না। কারণ ইরান পাহাড়ের মতো শক্ত। ইরান হরমুজের ঢেউয়ের মতো চিরন্তন। ইরান কারবালার জিদের মতো অমূল। ওয়াশিংটন ডিসির হিলটন হোটেল, যেখানে মার্কিন রাজনীতির প্রভাবশালী ব্যক্তিরা বসেছিলেন ডিনার করতে, সেখানে মুহূর্তের মধ্যে নরক নেমে এলো। 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দ আর আর্তনাদে কেঁপে উঠল পুরো অনুষ্ঠানস্থল। প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্প কি আসলেই নিরাপদ? 2024 সালের সেই রক্তক্ষয়ী স্মৃতি আবার ফিরে এলো 2026 সালের 26শে এপ্রিল রাতে। কিন্তু এই হামলার নেপথ্যে কারা?
এটি কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি ট্রাম্পকে চিরতরে সরিয়ে দেওয়ার কোনো সুগভীর পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই হামলার পেছনের অজানা সব দিক। রাত তখন 8:30। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আনন্দ তখন তুঙ্গে। হঠাৎ বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল পরিবেশ। সাংবাদিকরা ডিনার টেবিলের নিচে আশ্রয় নিলেন। বিবিসির সাংবাদিকরা বলছেন তারা 5 মিনিট মৃত্যুর খুব কাছ থেকে ঘুরে এসেছেন। মঞ্চে বসা ট্রাম্পকে যখন সিক্রেট সার্ভিস দ্রুত সরিয়ে নিচ্ছে, তখন সবার মনে একটাই প্রশ্ন, বন্দুকধারী কি তবে খুব কাছেই ছিল? জানা গেছে মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও এক ব্যক্তি বন্দুক নিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। মার্কিন নিরাপত্তার এই বিশাল গলদ কি আসলে ইচ্ছাকৃত? ট্রাম্প জানিয়েছেন শুটারকে ধরা হয়েছে, কিন্তু কে এই শুটার? সাধারণ কোনো নাগরিক নাকি কোনো ভাড়াটে খুনি? আমেরিকার মতো শক্তিশালী দেশে যেখানে খোদ প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে হাজারো প্রোটোকল থাকে, সেখানে একজন সাধারণ হামলাকারী কিভাবে বন্দুক নিয়ে ডিনারের মূল বলরুমে পৌঁছালে? ট্রাম্পের বিরোধীরা কি তাকে নির্বাচনের আগে মাঠ থেকে সরিয়ে দিতে চাইছে? বিশেষ করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের একরোখা অবস্থানের কারণে শত্রু কি তবে ঘরে বাইরে সবখানেই তৈরি হয়েছে? লক্ষ্য করে দেখুন, ট্রাম্প যখনই আমেরিকার আধিপত্য এবং মধ্যপ্রাচ্যে নিজের আলাদা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলেন, তখনই তার উপর হামলার ঘটনা ঘটে। একদিকে ইরান এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে ট্রাম্পের কট্টর অবস্থান, অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির কোন্দল। সব মিলিয়ে ট্রাম্প এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। অনেকে মনে করছেন ট্রাম্পের জনপ্রিয়তা ঠেকাতে পর্দার আড়ালে কোলকাঠি নাড়ছে বড় কোনো চক্র। এই হামলা কি আসলে ট্রাম্পকে ভয় দেখানোর জন্য, নাকি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার শেষ চেষ্টা? ট্রাম্প এখন নিরাপদ আছেন ঠিকই, কিন্তু আমেরিকার রাজনীতি আর আগের মতো নেই। এই হামলার রেশ বহু দূর গড়াবে। আপনাদের কি মনে হয়, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো কি আসলেই অপদার্থ, নাকি তারা জেনে শুনেই এই সুযোগ করে দিয়েছে? ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্পষ্টভাবে বলেছেন, চাপ, হুমকি বা অবরোধের মধ্যে কোনো ধরনের আলোচনায় তারা যাবে না। শনিবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপে জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক অবরোধ ও চাপের কারণে পারস্পরিক আস্থা তৈরি বাধাগ্রস্ত হচ্ছে। তার মতে, অব্যাহত চাপ ও সংঘাত আলোচনাকে আরও কঠিন করে তুলবে। তিনি আরও বলেন, আলোচনায় অগ্রগতি আনতে হলে সব পক্ষের মধ্যে ঐকমত্য ও অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বর্তমানে পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফরে আছেন কূটনৈতিক সমন্বয় ও আঞ্চলিক শান্তি প্রচেষ্টায়। ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজ্জেরেনি বলেছেন, ইরান কূটনীতির মাধ্যমে টেকসই শান্তি চায়, তবে জাতীয় স্বার্থে কোনো আপোস করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন। তিনি দাবি করেন, সময় নষ্ট হচ্ছে এবং ইরান নেতৃত্বের মধ্যে বিভ্রান্তি রয়েছে, তাই আলোচনার অগ্রগতি নেই। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা আবারও থমকে গেছে এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা গিয়েছে। এ সময় নৈশভোজে অংশ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হঠাৎ বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। টেলিভিশন ফুটেজে দেখা যায় ট্রাম্প খাবার টেবিলে বসে থাকা অবস্থায় শব্দটি শোনা যায় এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। কর্তৃপক্ষ জানায়, এক শটগানধারী ব্যক্তি নিরাপত্তা ভেদ করে প্রবেশের চেষ্টা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে লক্ষ্য করে গুলি চালালে তা এজেন্টের সুরক্ষা বর্মে আঘাত করে, ফলে তিনি অক্ষত থাকেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে আয়োজকরা পরে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠান পুনরায় শুরু করা হবে।
এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। কিছু সংবাদ মাধ্যমে বন্দুকধারীর মৃত্যুর খবর এলেও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন তারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের পাতায় পাতায় মিশে আছে রক্ত আর বারুদের গন্ধ, যার সবশেষ নজির দেখা গেল হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে। আনন্দঘন এক পরিবেশে আচমকা বন্দুকধারীর হামলা যেন আবারও মনে করিয়ে দিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি কতটা বিপজ্জনক এক বৃত্তের মাঝে বাস করেন। ট্রাম্পের সেই উক্তি, আমি এক বিপজ্জনক পেশায় আছি, মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, যা এক দীর্ঘ ও রক্তাক্ত ইতিহাসের প্রতিধ্বনি মাত্র। এই হামলার রেশ কাটতে না কাটতেই আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সেই 4 জন দুর্ভাগ্যবান প্রেসিডেন্টকে নিয়ে, যারা দায়িত্ব পালনরত অবস্থায় আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন। ইতিহাসের সেই কালো অধ্যায়ের সূচনা হয়েছিল 1865 সালের 15 এপ্রিল, যখন গৃহযুদ্ধ শেষ হওয়ার মাত্র 5 দিন পর থিয়েটারে নাটক উপভোগ করার সময় আব্রাহাম লিঙ্কন নিহত হন। ঘাতক জন উইলিক্স বুথের সেই একটি বুলেট শুধু একজন রাষ্ট্রনায়কের প্রাণ নেয়নি, বরং পুরো মার্কিন জাতির অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিয়েছিল। এরপর 1881 সালে জেমস গারফিল্ড যখন রেলওয়ে স্টেশনে ঘাতকের কবলে পড়েন, তখন চিকিৎসা বিজ্ঞানের আদিম পদ্ধতি আর অস্বাস্থ্যকর পরিবেশ তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল। আধুনিক যুগের পেনিসিলিন থাকলে হয়তো সেদিন গারফিল্ড বেঁচে ফিরতেন, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাকে বিদায় নিতে হয়েছিল যন্ত্রণাদায়ক মৃত্যুর মধ্য দিয়ে। নৈরাজ্যবাদের উত্তাল সময়ে 1901 সালে উইলিয়াম ম্যাকনলি যখন জনগণের সাথে হাত মেলাচ্ছিলেন, তখন ভাবতেও পারেননি ভিড়ের ভেতর ঘাতক তার পকেট থেকে রিভলভার বের করবে। লিওন চোলগোসের গুলিতে বিদ্ধ হওয়ার 8 দিন পর যখন তিনি চির বিদায় নেন, তখন থেকেই মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় সিক্রেট সার্ভিসের পূর্ণকালীন আবশ্যকতা অনুভূত হয়। এরপর আসে 1963 সালের সেই বিভীষিকাময় দিন, যা আজও ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়ে আছে। ডালাসের রাজপথে খোলা গাড়িতে মোটর শোভাযাত্রা চলাকালীন জন এফ কেনেডির সেই হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষকে টেলিভিশন পর্দার সামনে পাথর করে দিয়েছিল। কেনেডির সেই রক্ত ভেজা কোট আর জ্যাকি কেনেডির আহাজারি আজও মার্কিন নাগরিকদের স্মৃতিতে অমলিন হয়ে আছে, যা আধুনিক যুগেও নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তোলে। তবে কেবল এই 4 জনই নন, অ্যান্ড্রু জ্যাকসন থেকে শুরু করে রোনাল্ড রিগান পর্যন্ত বহু প্রেসিডেন্ট অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। কখনো পিস্তল জ্যাম হয়ে যাওয়া, আবার কখনো বুক পকেটে থাকা চশমার কেস বা বক্তৃতার পাণ্ডুলিপি তাদের রক্ষা করেছে নিশ্চিত মৃত্যুর হাত থেকে। এমনকি সাম্প্রতিক সময়ে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা বা বর্তমান ডোনাল্ড ট্রাম্পের উপর একের পর এক হামলার ষড়যন্ত্র সিক্রেট সার্ভিসের তৎপরতায় নস্যাৎ হয়ে গেছে। ট্রাম্পের উপর এই সাম্প্রতিক হামলার ঘটনায় যখন সারা বিশ্বে তোলপাড় চলছে, তখন একই সময়ে ইরানের শান্তি চুক্তির আশা যেন ফিকে হয়ে আসছে অনিশ্চয়তার কালো মেঘে। এই অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আর বন্দুকধারীদের মহড়া প্রমাণ করে দেয় যে আধুনিক প্রযুক্তির চরম শিখরে দাঁড়িয়েও সর্বোচ্চ ক্ষমতাধরেরা কতটা অরক্ষিত। সংবাদ মাধ্যমে নৈশভোজে গুলির শব্দ যেমন ট্রাম্পকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য করেছে, তেমনি তা জনমনে এক গভীর আতঙ্কের সৃষ্টি করেছে। নিরাপত্তার এমন নিশ্চিদ্র চাদরে ঢাকা থাকার পরও কিভাবে একজন বন্দুকধারী প্রেসিডেন্টের কাছাকাছি পৌঁছে যায়, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন রাজনীতির এই রক্তাক্ত ঐতিহ্যের পেছনে যেমন রয়েছে ব্যক্তিগত ক্ষোভ বা মানসিক বিকারগ্রস্ততা, তেমনি রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের কালো ছায়া। ঘাতক জন উইলিক্স বুথ থেকে শুরু করে লি হার্ভে ওসওয়াল্ড পর্যন্ত প্রত্যেকের কর্মকাণ্ডই বদলে দিয়েছে আমেরিকার ইতিহাসের গতিপথ। আজ যখন আমরা ডোনাল্ড ট্রাম্পকে সুস্থ ও হাসিখুশি মেজাজে কথা বলতে দেখছি, তখন পেছনে তাকালে মনে হয় ইতিহাস বারবার নিজেকেই পুনরাবৃত্তি করছে। এই মরণপণ লড়াই আর ষড়যন্ত্রের খেলায় ক্ষমতার সর্বোচ্চ শিখর যেন এক বিশাল আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে থাকা একাকী এক সিংহাসন। নৈশভোজের সেই ঘটনার পর থেকে হোয়াইট হাউস ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, কিন্তু মানুষের মনের ভেতরের শঙ্কা দূর করা সম্ভব হয়নি। ট্রাম্পের সেই আত্মবিশ্বাসী মন্তব্য হয়তো তার সমর্থকদের সাহস যোগাবে, কিন্তু ইতিহাসের পাতা বলছে বিপদ সবসময়
সামনের দিক থেকে আসে না। প্রতিটি হামলার পরই নিরাপত্তার নিয়মে বড় পরিবর্তন এসেছে, কিন্তু ঘাতকদের বুদ্ধিও যেন প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে। আধুনিক যুগে এসেও যেখানে প্রেসিডেন্টকে নিরাপদ রাখা এক বড় চ্যালেঞ্জ, সেখানে শান্তি আর স্থিতিশীলতার স্বপ্ন দেখা কিছুটা হলেও বিলাসিতা বলে মনে হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই রক্তাক্ত ইতিহাস আর বর্তমানের সহিংসতার ঘটনাগুলো একে অপরের পরিপূরক হয়েই টিকে আছে। আব্রাহাম লিঙ্কনের সেই ট্র্যাজেডি থেকে শুরু করে আজকের ট্রাম্পের উপর হামলা, সবই একই সুতোয় গাঁথা, এক দীর্ঘ বিয়োগান্তক মহাকাব্য। এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনে ডিনার চলাকালে হঠাৎ গুলির ঘটনার সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কোনো সম্পর্ক নেই এবং এটি একা একজন হামলাকারীর কাজ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার সময় ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত ডিনারে ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ প্রায় 2600 অতিথি উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ ও গোলযোগের পর নিরাপত্তা বাহিনী দ্রুত সবাইকে সরিয়ে নিয়েছিল। এ সময় ট্রাম্প অক্ষত ছিলেন এবং কোনো অতিথির আহত হওয়ার তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এই ঘটনার পর ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, এটি সম্ভবত একজন একক হামলাকারীর কাজ এবং আমি মনে করি না এই হামলা ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, হামলাকারী বলরুম থেকে অনেক দূরে ছিল এবং ভেতরে প্রবেশ করতে পারেনি। তার ভাষ্য, সে ধরা পড়া পর্যন্ত বলরুমের দরজা পর্যন্ত পৌঁছাতে পারেনি বা ভাঙতে পারেনি। ট্রাম্প জানান, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র বহন করছিল। আমার ধারণা সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং মানসিকভাবে অসুস্থ। এদিকে কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান, একাধিক ছুরি এবং একটি বুলেট প্রুফ ভেস্ট পাওয়া যায়। ফেডারেল প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিকে 27 এপ্রিল আদালতে হাজির করা হবে। এদিকে এফবিআই জানিয়েছে, তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনার তদন্ত করছে এবং সন্দেহভাজনের পটভূমি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর পুরো অনুষ্ঠান বাতিল করা হয় এবং পরে নতুন করে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। শুরুতে ট্রাম্প ডিনার চালিয়ে যেতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ বলছে সম্পূর্ণ সত্য উদ্ঘাটনে সময় লাগবে। You cannot go there, honey. You cannot bother the officers. All right. His job is to not let people. How do I get it out? Cross that way. Actually, you got the bike. Bring it around here and hit that green. Hit this crosswalk. If we're... Can I ask you a question? No idea about how. Ladies and gentlemen,
Ladies and gentlemen, out. We gotta go. We have to exit. Exit out. Ladies and gentlemen, out. Ladies and gentlemen, out. We gotta go. We have to exit. Exit out. লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 17 জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা চালানো হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায় ইসরায়েলি বাহিনী কান্তারা, কুসাইর, ওয়াদি হাসান, ইয়হমোর আল শাকিফ এবং হৌলা এলাকায় কামানের গোলাবর্ষণ চালায়। ইয়হমোর আল শাকিফ শহরে একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। অন্যদিকে বিনোদ জবেল জেলার সাফাদ আল বাত্তিখ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 2 জন নিহত হয় এবং 17 জন আহত হন। এদিকে দখলকৃত খিয়াম শহরে বিস্ফোরক ব্যবহার করে ঘরবাড়ি ধ্বংস করে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। রাজধানী বৈরুতের আকাশেও সকাল থেকে নিচু উচ্চতায় ইসরায়েলি ড্রোন উঠতে দেখা গিয়েছে। 2 মার্চ হিজবুল্লাহ সীমান্তবর্তী হামলার পর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালিয়ে আসছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে পুরো অঞ্চলই উত্তেজনায় রয়েছে। লেবাননের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 2 মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 2500 মানুষ নিহত এবং 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায় হোয়াইট হাউসে দ্বিতীয় দফা উচ্চ পর্যায়ের আলোচনার পর ইসরায়েল ও লেবানন 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস জুড়ে কদিন ধরে এক অজানা শঙ্কা। 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকেই উৎকণ্ঠায় ছিলেন তাদের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক এবং পরিবারের সদস্যরা। সবশেষ 16 এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে শেষবার দেখা গিয়েছিল তাদের। পরদিন এক পারিবারিক বন্ধুর মাধ্যমে তাদের নিখোঁজ হওয়ার খবর পুলিশে পৌঁছালে শুরু হয় তল্লাশি। দিন গড়াতে থাকে কিন্তু কোনো খোঁজ মেলে না। অবশেষে 1 সপ্তাহ পর ট্রাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয় জামিল লিমনের নিথর দেহ। তদন্তের এক পর্যায়ে পুলিশ পৌঁছে যায় জামিলের বাসায়, যেখানে তিনি থাকতেন তার রুমমেট হিশাম আবু ঘরবেহের সঙ্গে। অ্যাপার্টমেন্টে পাওয়া যায় রক্তের চিহ্ন। সেই রক্তের নমুনার সূত্র ধরে গ্রেপ্তার করা হয় হিশামকে এবং শঙ্কা তৈরি হয় হয়তো বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। এদিকে জামিলের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ নাহিদা বৃষ্টি। বৃষ্টির মরদেহ খুঁজতে ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর আশপাশের পানিতে ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে এখনও। জামিল দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি পর্যবেক্ষণে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে পিএইচডি থিসিস করছিলেন। তার স্বপ্ন ছিল একদিন দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। অন্যদিকে নাহিদা বৃষ্টি উচ্চশিক্ষার জন্য সদ্য যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল, ভবিষ্যৎ নিয়েও কথা এগোচ্ছিল। এই মর্মান্তিক খবর পৌঁছেছে বাংলাদেশের জামালপুরের মাদারগঞ্জে জামিলের বাড়িতেও। সেখানে এখন শুধুই শোক আর কান্না। 10 দিন পর ছেলের মরদেহ পাওয়ার খবর যেন পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। স্বজনদের দাবি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক এবং প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। একটি স্বপ্নময় পথ চলা যা শুরু হয়েছিল জ্ঞান আর সম্ভাবনার আলো নিয়ে, তা হঠাৎ করে থেমে গেল অন্ধকারে, আর পেছনে রেখে গেল অসংখ্য প্রশ্ন আর অজস্র বেদনা।